হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা অধ্যায় থেকে কয়েকটি টপিক আলোচনা করব। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে প্রকৃত জাবেদা ও প্রকারভেদ, বাট্টা ও বাট্টার প্রকারভেদ। এর আগের ভিডিওতে আমরা প্রকৃত জাবেদা সম্পর্কে জেনেছি। আজকে আমরা প্রকৃত জাবেদা এবং এর প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আর বাট্টা কি এবং বাট্টা কত প্রকার ও কি কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা বলতে কি বোঝায়? যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না, সে সকল লেনদেন প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আমাদের যে দুই প্রকার জাবেদা আছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদার প্রকারভেদগুলো হচ্ছে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। তো এই বিশেষ জাবেদায় যে সকল লেনদেন অন্তর্ভুক্ত হয় না, সেগুলোই হচ্ছে প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। আর প্রকৃত জাবেদা হচ্ছে বন্ধুরা 5 প্রকার। কি কি? একটা হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, তারপর হচ্ছে সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং শেষে হচ্ছে অন্যান্য জাবেদা। তো বন্ধুরা, আমি এই 5 প্রকার যে প্রকারভেদ রয়েছে প্রকৃত জাবেদার, এই সবগুলো প্রকারভেদ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা বলতে বোঝায় লেনদেনে যদি আমরা কোনো ভুল করে থাকি, অর্থাৎ লেনদেন যখন আমরা লিপিবদ্ধ করি জাবেদার মাধ্যমে, তখন আমরা যদি কোনো ভুল করি, যেমন হয়তো টাকার অঙ্কে ভুল করতে পারি অথবা আমরা ডেবিট ক্রেডিট করতে ভুল করতে পারি। সো লেনদেন লিপিবদ্ধকরণে যদি কোনো ভুল হয়, তখন আমরা কি কাটাছেঁড়া করতে পারবো? অবশ্যই না। আমরা লেনদেন লিপিবদ্ধকরণে ভুল হলে কাটাছেঁড়া না করে আমরা আরেকটা জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে সেই ভুলটা সংশোধন করব। সো সংশোধনী জাবেদা মানে হচ্ছে যেই জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরণে যে ভুলটা হয়েছিল সেই ভুল সংশোধন করা হয়, তাকেই সংশোধনী জাবেদা বলে। তো একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ভুলবশত ক্রয় হিসাব 10,000 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। তো আমরা জানি আসবাবপত্র ক্রয় করা হলে আসবাবপত্র যেহেতু একটা স্থায়ী সম্পদ অথবা একটি মূলধন জাতীয় লেনদেন, এখানে আমরা কি করব? আসবাবপত্র হিসাবকে ডেবিট করব আর নগদান হিসাবকে ক্রেডিট করব, তাই না? তো আসবাবপত্র ক্রয় করা হলে আমরা আসবাবপত্র হিসাবকে ডেবিট করব এবং নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদান হিসাবকে ক্রেডিট করব। কিন্তু আমরা আসবাবপত্র হিসাবকে ডেবিট না করে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি। তো এখানে কি ভুল হয়েছে? এটা হচ্ছে একটা নীতিগত ভুল। মানে আমরা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে লিপিবদ্ধ করেছি। তো বন্ধুরা, আসবাবপত্র ক্রয়কে আমরা লিখেছি ক্রয় হিসাব। এখন এটা সংশোধনী জাবেদা দেখিলে কি হবে চলো দেখে নিই। এটা হচ্ছে ধরো 2017 সালের 31শে ডিসেম্বর, মানে ওই বছরের শেষে আমরা সংশোধনী জাবেদা দাখিলা দিচ্ছি। সো আসবাবপত্র হিসাবকে আমরা ডেবিট করব, কারণ আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভুলে ক্রয় হিসাবকে ডেবিট করেছি। তো আসবাবপত্র হিসাব ডেবিট আর ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। কত টাকা? এই যে দুইটা আমরা 10,000 টাকা দিয়ে ডেবিট এবং ক্রেডিট করব। সো তাহলে কিভাবে সংশোধন হবে? কারণ আসবাবপত্র তো ডেবিট হওয়ার কথাই ছিল, সো আমরা আসবাবপত্র হিসাবকে ডেবিট করলাম। আর ক্রয় হিসাব আমরা আগে ডেবিট করেছিলাম, সো আমার কি হলো? টাকাটা আমি বেশি দেখিয়েছি। এখন যদি আমি হ্রাস করতে চাই, তাহলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সো ডেবিট 10,000 টাকা আর ক্রেডিট 10,000 টাকা। সো কি হয়ে গেল? ক্রয় হিসাবে 10,000 টাকা কমে গেল অথবা হ্রাস হয়ে গেল, আর আসবাবপত্র হিসাব নামে 10,000 টাকা হচ্ছে বৃদ্ধি পেল। সো এভাবেই আমরা সংশোধনী জাবেদা দাখিলা প্রদান করব। এরপর আমরা যেহেতু জাবেদা দিয়েছি, সো আমরা ব্যাখ্যা প্রদান করব আসবাবপত্র হিসাবের পরিবর্তে ভুলে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছিল, যা সংশোধন করা হলো। এরপর রয়েছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয় বা অবলোপন, কুঋণ সঞ্চিতি ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাব বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রদান করা হয়, তাকেই সমন্বয় জাবেদা বলে। আমরা জানি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে জাবেদা, খতিয়ান এগুলো তৈরি করার পর আর্থিক বিবরণী প্রস্তুত করি। তো যখনই আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি, তার মানে হচ্ছে বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। সো এই আর্থিক বিবরণীগুলো প্রস্তুতের সময় আমরা বকেয়া বা অগ্রিম খরচ যেগুলো রয়েছে, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয় যেগুলো রয়েছে, অবচয়, অবলোপন, কুঋণ সঞ্চিতি, এগুলো আমরা কি করব? প্রাথমিক হিসাব বইতে
অন্তর্ভুক্ত করব, ঠিক আছে। সো এই যে আমরা যে জাবেদা দাখিলার মাধ্যমে এই হিসাবগুলোকে অন্তর্ভুক্ত করছি সেটাই হচ্ছে সমন্বয় জাবেদা। সো সমন্বয় জাবেদাতে কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে? বকেয়া অথবা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয় বা অবলোপন, কুঋণ সঞ্চিতি ইত্যাদি। তো এগুলো যখন আমরা আর্থিক বিবরণী তৈরি করব তখন আমরা সমন্বয় জাবেদার মাধ্যমে এই লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করব। তো দেখো কিভাবে লিপিবদ্ধ করতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। 2017 সালে ভাড়া বাবদ পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে দেখো 2017 সালে ভাড়া পরিশোধ করা হয়েছে 10,000 টাকা এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তার পূর্বে জানতে পারলাম যে অগ্রিম ভাড়া প্রদান করা হচ্ছে 2,000 টাকা। সো এই যে 2,000 টাকা অগ্রিম প্রদান করা আছে, মনে করো এটা হচ্ছে 2018 সালের জন্য অগ্রিম প্রদান করা হয়েছিল। সো এই যে 2,000 টাকা আমার অগ্রিম আছে, এটা কি আমার 10,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত না? অবশ্যই অন্তর্ভুক্ত। সো আমার 2017 সালের ভাড়া কত আছে বন্ধুরা? 10,000 থেকে আমি যদি 2,000 মাইনাস করি তার মানে 8,000 টাকা হচ্ছে আমার 2017 সালের, আর 2018 সালের হচ্ছে 2,000 টাকা। ওকে, সো আমরা এই 2,000 টাকাকে অগ্রিম ভাড়া হিসেবে অন্তর্ভুক্ত করব এই যে জাবেদা দাখিলাটা 2017 31 ডিসেম্বর। তো এটার কিভাবে জাবেদা প্রদান করতে হবে? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, কারণ অগ্রিম ভাড়া হচ্ছে কি সম্পদ। আমরা জানি অগ্রিম খরচগুলো আমাকে সম্পদ হিসেবে ডেবিট করতে হয়। সো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, কারণ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে কত? 2,000 টাকা। আবার ভাড়া হিসাব ক্রেডিট করতে হবে কত? 2,000 টাকা দিয়ে, কারণ আমার ভাড়া খরচ কিন্তু কমে গেছে। আমি আগে ভাড়া খরচ লিখেছিলাম 10,000 টাকা, কিন্তু আমার কি 10,000 টাকা হওয়ার কথা ছিল? অবশ্যই না, আমার কিন্তু 8,000 টাকা হওয়ার কথা ছিল। সো ভাড়া বাবদ আমি কিন্তু 2,000 টাকা এখানে বেশি লিখেছি, 10,000 টাকা লিখেছি। সো আমার কি করতে হবে? এখানে 2,000 টাকা ক্রেডিট করে কমিয়ে দিতে হবে। দেখো ভাড়া হিসাব এটা হচ্ছে একটা খরচ, সো খরচকে কমিয়ে দিতে হলে সেটাকে অবশ্যই ক্রেডিট করতে হয়, আর খরচকে যখন বৃদ্ধি করতে চাইবে তখন সেটাকে ডেবিট করতে হয়। কিন্তু এখানে যেহেতু আমার ভাড়া বাবদ 10,000 টাকা মানে 2,000 টাকা আমার বেশি লেখা হয়েছে, তাই আমি 2,000 টাকা কি করব? হ্রাস করে দিব। কিভাবে? ক্রেডিট করার মাধ্যমে। আবার এখানে ব্যাখ্যা প্রদান করে জানিয়ে দিলাম যে অগ্রিম ভাড়া প্রদান ভাড়া হিসাবের সহিত সমন্বয় করা হলো। তো সমন্বয় করা হয়ে গেছে। এখন আমরা দেখব সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা বলতে কি বোঝায়? আমরা মনে করো 2017 সালে আমরা কি করলাম? একটা হিসাব প্রস্তুত করছি, ঠিক আছে। তো আমাদের হিসাব কাল হচ্ছে 2017 সাল। এই 2017 সালে আমরা যে জাবেদা রয়েছে, খতিয়ান রয়েছে, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো সব প্রস্তুত করছি। প্রস্তুত করার পর মুনাফা জাতীয় আয়, তারপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর উত্তোলন হিসাব। আমি আবার রিপিট করছি কোন কোন হিসাবগুলো? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং উত্তোলন হিসাব। এই হিসাবগুলোর জের আমি কি করব? বন্ধ করে দিব। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আমি এই হিসাবগুলোর জের বন্ধ করে দিব অথবা জিরো করে দিব। সো জিরো করতে হলে আমাকে যেই জাবেদা দাখিলা প্রদান করতে হবে সেটাই হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা কেন বলা হয়েছে এটাকে? কারণ এই জাবেদাটা প্রত্যেক হিসাবকালের শেষে বা প্রত্যেক বছরের শেষে প্রদান করা হয়, এজন্যই একে সমাপনী জাবেদা বলা হয়। তো এখানে দেখো একটি উদাহরণ আছে। 2017 সালে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবের উদ্বৃত্ত সমূহ ছিল কত টাকা? ক্রয় হচ্ছে 50,000, বিক্রয় 80,000, বেতন 10,000, ভাড়া 5,000। সো বন্ধুরা, আমাকে প্রথমে হচ্ছে বের করতে হবে যে আয় এবং ব্যয় কোনগুলো। ধরো আমি আগে আয় বের করব। সো বিক্রয় 80,000 টাকা, এটাই হচ্ছে শুধুমাত্র আয়। সো এই আয়কে আমি যদি বন্ধ করতে চাই, ঠিক আছে, বন্ধ করার জন্য আমি কি জাবেদা প্রদান করব? সমাপনী জাবেদা। সো সমাপনী জাবেদা প্রদান করতে হলে আমাকে কি করতে হবে? আমার বিক্রয় হিসাবে নরমাল জের হচ্ছে ক্রেডিট, সো আমাকে এটাকে ডেবিট করে দিতে হবে। দেখো এখানে বিক্রয় হিসাবকে আমরা কি করেছি? ডেবিট করেছি। তাহলে কি হয়ে যাবে? বিক্রয় হিসাবে জেডটা জিরো হয়ে যাবে। এরপর আয় বিবরণীকে আমরা ক্রেডিট করেছি। সো বিক্রয় হিসাব ডেবিট আর আয় বিবরণী হিসাবকে আমরা ক্রেডিট করেছি 80,000 টাকা দিয়ে। সেখানে কি হলো? বিক্রয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো।
এখন কথা হচ্ছে, আমরা যদি বিক্রয় হিসাবের জের বন্ধ করার জন্য ক্রেডিটকে ডেবিট করি, তাহলে আমরা যে ব্যয় সমূহ রয়েছে, ব্যয় সমূহের জের সবসময় কি হয় বন্ধুরা? ডেবিট হয়। সো ব্যয় হিসাব সমূহের জেরগুলো বন্ধ করার জন্য আমার কি করতে হবে? এই সবগুলাকে ক্রেডিট করতে হবে। সো দেখি ব্যয় কোনগুলো। ক্রয় 50,000 টাকা, এটা হচ্ছে ব্যয়। বেতন 10,000 টাকা, ভাড়া 5,000 টাকা, এই তিনটা হচ্ছে ব্যয়। সো আমরা কি করব? এই তিনটাকেই ক্রেডিট করে দিব। ক্রয় হিসাব ক্রেডিট 50,000, বেতন হিসাব ক্রেডিট 10,000, ভাড়া হিসাব ক্রেডিট 5,000। আর যে আয় বিবরণী রয়েছে ডেবিট করতে হবে 65,000 টাকা দ্বারা। তার মানে এই তিনটা যোগ করে যে টাকাটা হবে সেটা আমরা কি করব? ডেবিট করব কোন নামে? আয় বিবরণী নামে। তো আমি আবার রিপিট করছি, যদি বিক্রয় হিসাব অথবা যে কোনো ধরনের আয় হিসাব হয় তখন আমরা সেটাকে ডেবিট করলে, আর আয় বিবরণীকে যদি আমরা ক্রেডিট করি তখন হচ্ছে সেই হিসাবটা বন্ধ হয়ে যাবে। আর যদি কোনো ব্যয় হয় তখন ব্যয় হিসাবের জের নরমালি হয় ডেবিট। আমরা কি করব? সব ব্যয় ধরনের হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব, মানে যত ধরনের ব্যয় হিসাব রয়েছে সবগুলাকে আমরা ক্রেডিট করে দিব, আর ডেবিট করব হচ্ছে আয় বিবরণী কে। তাহলেই আমার ওই জেরটা জিরো হয়ে যাবে, মানে সমাপনী জাবেদার মাধ্যমে আমি ওই হিসাবটা বন্ধ করে দিব। সো এভাবেই আমরা একটা বছরের শেষে যে আয় রয়েছে, ব্যয় রয়েছে এবং উত্তোলন হিসাব রয়েছে সেগুলোর জের আমরা বন্ধ করে দিব। এখন আমরা দেখব প্রারম্ভিক জাবেদা কি। প্রারম্ভিক জাবেদা আর সমাপনী জাবেদা দুইটা হচ্ছে অনেকটা রিলেটেড। সমাপনী জাবেদা আমরা কি করি বন্ধুরা? সমাপনী জাবেদায় আমরা যে আয় রয়েছে, ব্যয় রয়েছে এবং উত্তোলন হিসাবের যে রয়েছে সেগুলো আমরা একটা নির্দিষ্ট সময় পর বা একটা হিসাবকালের শেষে বন্ধ করে দিই, তাই না? তো এই হিসাবকালের শেষে আমরা কি করি? আয়, ব্যয় এবং উত্তোলন হিসাবের জেরগুলো ক্লোজ করে দিই। প্রারম্ভিক জাবেদার মধ্যে আমরা কি করি? আমরা যখন একটা হিসাবকালের শেষে আয়, ব্যয়, উত্তোলন বন্ধ করে দিই তখন আমার আর কোন কোন হিসাবগুলো বাকি থাকে? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। সো পরবর্তী বছরের শুরুতে আমরা ওই সমাপনী জেরটা নিয়ে কি করব? শুরু করব। ওই সমাপনী জেরটা যে ছিল, মনে করো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের যে জেরটা ছিল সেটা নিয়ে আমরা পরবর্তী বছরে প্রারম্ভিক জাবেদা প্রদান করব। তো প্রারম্ভিক জাবেদা কাকে বলে? বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। মনে করো 2017 সালের শেষে যে জেরগুলো ছিল সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের, সেই জেরগুলো থেকে আমরা 2018 সালের শুরুতে প্রারম্ভিক জাবেদা প্রদান করব। তো উদাহরণের সাহায্যে আমরা এটা আরো বিস্তারিত জানবো। ডিসেম্বর 31, 2017 এ নগদান হিসাব হচ্ছে 50,000, আসবাবপত্র 30,000, দেনাদার 20,000, পাওনাদার 15,000, মূলধন হিসাব 85,000। সো প্রথমে আমরা অ্যাসেট বের করব, যে অ্যাসেট কত টাকা আছে। নগদান হিসাব হচ্ছে একটা অ্যাসেট, সো 50,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 30,000, দেনাদার হচ্ছে 20,000। সো এই তিনটা হচ্ছে মূলত আমার অ্যাসেট। সো এগুলাকে আমি যোগ করে কি করব? প্রারম্ভিক জাবেদা প্রদান করব। আবার দায় কোনগুলা, মানে লায়াবিলিটিস হচ্ছে এখানে পাওনাদার হিসাব হচ্ছে একমাত্র লায়াবিলিটিস। তো আমরা পাওনাদার হিসাবে জের কি করব? 15,000 টাকা নিয়ে পরবর্তী বছরের শুরুতে আমরা প্রারম্ভিক জাবেদা প্রদান করব। মূলধন হিসাব এটা হচ্ছে মালিকানা সত্ত্ব 85,000 টাকা। তো এটার জাবেদা কিভাবে তৈরি করতে হবে? 1 জানুয়ারি 2018 নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো সম্পদকে বা সবগুলো অ্যাসেট নিয়ে আমরা ডেবিট করে দিলাম। এরপর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট আর মূলধন হিসাব ক্রেডিট। মানে অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে অ্যাসেট সমূহকে আমরা সবসময় কি করব? ডেবিট করব, আর লায়াবিলিটিস আর ইকুইটিস এই দুইটাকে আমরা কি করব? ক্রেডিট করব। সো অ্যাজ ইউজুয়াল আমরা কি করব? একটা বছরের শেষে যে জেরগুলো রয়েছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সেই জেরগুলো নিয়ে পরবর্তী বছরের শুরুতে আমরা সম্পদগুলোকে হচ্ছে ডেবিট করব আর দায়, মালিকানা সত্ত্বগুলোকে আমরা ক্রেডিট করব। সো এটাই হচ্ছে মূলত প্রারম্ভিক জাবেদা। সো প্রারম্ভিক জাবেদা এটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত। সো প্রকৃত জাবেদায় মূলত এই 4 প্রকার হচ্ছে জাবেদা রয়েছে। একটা হচ্ছে সংশোধনী জাবেদা, তারপর হচ্ছে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা আর শেষে হচ্ছে প্রারম্ভিক জাবেদা।
2017 সালের শেষ কর্মদিবসের সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব নিয়ে 2018 সালের প্রারম্ভিক দাখিলা লেখা হলো। এটা হচ্ছে কি জাবেদার একটা বৈশিষ্ট্য, যে আমরা জাবেদা লেখার সময় এই যে হিসাবের নাম লিখলাম, হিসাবের নাম লেখার পর আমরা নিচে ব্যাখ্যা প্রদান করব, মানে লেনদেনটা কেন সংঘটিত হয়েছে বা কেন আমরা ডেবিট ক্রেডিট করলাম সেটা জানার জন্য বা সেটার প্রমাণ স্বরূপ আমরা একটা ব্যাখ্যা প্রদান করব। এখন সবার শেষে হচ্ছে যে লাস্ট প্রকৃত জাবেদা প্রকারভেদটা আছে, সেটা হচ্ছে অন্যান্য জাবেদা। অন্যান্য জাবেদা বলতে কি বোঝায়? বিশেষ জাবেদার লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদার 4 প্রকার লেনদেন ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে কতিপয় লেনদেন সংঘটিত হয়। তো এখানে বলা হয়েছে যে বিশেষ জাবেদার যে লেনদেনগুলো, যেমন হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, তারপর হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আমরা যে সকল লেনদেনগুলো লিপিবদ্ধ করতাম। আবার প্রকৃত জাবেদার যে 4 প্রকার লেনদেন রয়েছে, যেমন সংশোধনী জাবেদা, তারপর হচ্ছে সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা আর সমাপনী জাবেদা, যেগুলো আমরা এতক্ষণ দেখেছি। সো প্রকৃত জাবেদার এই 4 প্রকার লেনদেন ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে কোন কোন লেনদেনগুলো সংঘটিত হতে পারে? যেমন ধরো ধারে সম্পত্তি ক্রয় বিক্রয়। ধারে পণ্য যদি ক্রয় করা হয় তখন সেটা আমরা কি করি? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি। আবার ধারে পণ্য যখন বিক্রয় করা হয় তখন সেটা আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি। কিন্তু ধারে যদি স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপত্র, তারপর যে যন্ত্রপাতি, এগুলো ক্রয় বিক্রয় করা হয় তখন আমরা কি করব? অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করব। আবার বাট্টা যদি প্রদান করা হয়, যেমন ধরো আমি হচ্ছে পাওনাদার, এখন আমি আমার দেনাদারকে বললাম যে আমার দেনাদার যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে আমি তাকে 5% বাট্টা প্রদান করব। ঠিক আছে? তো আমি দেনাদারের কাছে হচ্ছে 10,000 টাকা পাই। এখন দেনাদার যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে আমি দেনাদারকে 5% বাট্টা প্রদান করব। সো এটা হচ্ছে নগদ বাট্টা। সো বাট্টা প্রদান করলে আমরা সেটা কি করব? অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করব। আর বাট্টা প্রাপ্তি মানে হচ্ছে আমার পাওনাদার যদি আমাকে বলে যে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিলে আমাকে বাট্টা প্রদান করবে। সো আমি কি পাবো? বাট্টাটা পাবো। হ্যাঁ, যেমন ধরো আমার পাওনাদার আমার কাছে হচ্ছে 10,000 টাকা পায়। সো আমি যদি পাওনাদারকে একটা নির্দিষ্ট সময়, যেমন ধরো 10 দিন হতে পারে বা 15 দিন হতে পারে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা যদি পরিশোধ করে দেই তাহলে পাওনাদার বলেছে আমাকে 5% বাট্টা প্রদান করবে। সো আমি কি পাবো? এই বাট্টাটা পাবো। এটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। সো বাট্টা প্রাপ্তি হচ্ছে আয়, আর বাট্টা প্রদান হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আবার পণ্য বিতরণ বলতে বোঝায়, ধরো আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি, আমার একটা শ্যাম্পুর ব্যবসা। ঠিক আছে? আমি শ্যাম্পুর কিছু স্যাম্পল হিসেবে আমি আমার গ্রাহকদের বিনামূল্যে প্রদান করছি, যাতে তারা শ্যাম্পুটা ইউজ করে যদি দেখে যে ভালো, তখন কি করবে? আমার থেকে শ্যাম্পুটা ক্রয় করবে। আমি যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি এটা কাইন্ড অফ বিজ্ঞাপন হচ্ছে। তো এই পণ্য বিতরণটা হচ্ছে আমার অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করতে হবে, কারণ এই লেনদেনগুলো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা যাবে না। এবং প্রকৃত জাবেদার যে 4 প্রকার লেনদেন দেখেছি আমরা একটু আগে, এই 4 প্রকার জাবেদায় হচ্ছে কোনোভাবেই যাচ্ছে না। সো আমরা কি করব? এই লেনদেনগুলো এবং আরো কিছু লেনদেন আছে, এই সবগুলো মানে বাকি যতগুলো লেনদেন আছে সব আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করব। তো সহজ ভাষায় বলা যায় যে যেই সকল লেনদেন বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদার 4 প্রকার যে জাবেদা রয়েছে সেখানে লিপিবদ্ধ করা হয় না, সেই সকল লেনদেন আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করব। এখন আমরা জানবো বাট্টা সম্পর্কে। বাট্টা কি? বাট্টার আরেক নাম হচ্ছে ছাড়। আমরা যখন দোকানে কোনো পণ্য ক্রয় করতে যাই, ধরো তুমি একটা দোকানে জুতা ক্রয় করতে গেলে, তখন দোকানদার বললো প্রত্যেকটা জুতার উপর 20% হচ্ছে ছাড় রয়েছে। তো এই যে দোকানদার তোমাকে ছাড় প্রদান করছে, এটাই হচ্ছে বাট্টা। আবার ধরো তুমি কাউকে টাকা পরিশোধ করবে, মানে তুমি ধারে পণ্য ক্রয় করেছিলে, এখন তোমার পাওনাদার বলল যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দাও বা দ্রুত টাকা পরিশোধ করে দাও, তাহলে আমি তোমাকে কি করব? ছাড় অথবা বাট্টা প্রদান করব। তো এই যে আমাকে কম মূল্যে পরিশোধ করতে হচ্ছে বা আমি যে পণ্যটা ক্রয় করছি সেই মূল্যটা আমাকে কমে পরিশোধ করতে হচ্ছে, সেটাই হচ্ছে মূলত বাট্টা। তো সাধারণ অর্থে কোনো বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাই হচ্ছে বাট্টা। ঠিক আছে? আমার পণ্যের দাম হচ্ছে ধরো 10,000 টাকা, এখন আমাকে 9,000 টাকা পরিশোধ করতে হলো, তার মানে আমি 1,000 টাকা কম পরিশোধ করলাম।
এই যে 1000 টাকা আমি কম পরিশোধ করছি আসল দাম থেকে, এটাই হচ্ছে আমার বাট্টা। ব্যবসা প্রতিষ্ঠানে এই বাট্টা দেওয়া ও পাওয়া উভয়ই হয়ে থাকে। সো বাট্টা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর আরেকটা হচ্ছে নগদ বাট্টা। এটাই হচ্ছে বাট্টার প্রকারভেদ। বাট্টা কত প্রকার? বাট্টা হচ্ছে দুই প্রকার, কারবারি বাট্টা এবং হচ্ছে নগদ বাট্টা। আবার কারবারি বাট্টা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার, প্রদত্ত বাট্টা আর হচ্ছে প্রাপ্ত বাট্টা। সো কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হচ্ছে আমরা ক্রয় অথবা বিক্রয়ের সময় যে বাট্টাটা পেয়ে থাকি বা দিয়ে থাকি, সেটাই হচ্ছে কারবারি বাট্টা। ধরো ওই জুতার উদাহরণটাই দেই, যে তুমি জুতা কিনতে গিয়েছো, তখন দোকানদার বললো যে প্রত্যেক জুতার উপর 20% ছাড় রয়েছে। তাহলে দোকানের প্রত্যেকটা জুতার উপর, মানে হচ্ছে দোকানের প্রত্যেকটা জুতার যে আসল দাম ছিল, সেই আসল দামের উপর 20% তোমাকে কম মূল্য পরিশোধ করতে হবে, ঠিক আছে? সেই আসল দাম থেকে 20% কম মূল্য যে পরিশোধ করছো, এটাই হচ্ছে তোমার কারবারি বাট্টা। এটা তুমি একদম পণ্য ক্রয়ের সময় বা পণ্য বিক্রয়ের সময় এই বাট্টাটা তুমি প্রদান করে থাকো বা গ্রহণ করে থাকো। সো কারবারি বাট্টা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। কারবারি বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। ক্রেতার জন্য এটা হচ্ছে ক্রয় বাট্টা আর বিক্রেতার জন্য এটা হচ্ছে বিক্রয় বাট্টা। আর কারবারি বাট্টা কিন্তু আমরা কখনোই লিপিবদ্ধ করব না। কারবারি বাট্টা ক্রেতা অথবা বিক্রেতা কেউই হচ্ছে সেটা দেখাবে না। আমরা যে 20% কম দামে পণ্যটা বিক্রি করছি, সেই 20% কম দামে, ধরো হচ্ছে 10,000 টাকা পণ্যের দাম ছিল, 20% কমে আমি হচ্ছে সেটা 8,000 টাকায় হচ্ছে পাচ্ছি, ঠিক আছে? তো জুতার দাম ছিল 10,000 টাকা, আমি 20% কমে সেটা 8,000 টাকা দিয়ে কিনতে পারছি। আর নগদ বাট্টা মূলত পাওনাদার প্রদান করে, যাতে তার দেনাদার তাকে দ্রুত টাকাটা পরিশোধ করে। সো দ্রুত একটা লেনদেন নিষ্পত্তির জন্য বা দ্রুত টাকা আদায়ের জন্য পাওনাদার যখন তার দেনাদারকে বাট্টা প্রদান করে, সেই বাট্টাটা হচ্ছে নগদ বাট্টা। সো নগদ বাট্টা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হচ্ছে এটা কে দিয়ে থাকে? এটা হচ্ছে পাওনাদার প্রদান করে থাকে, সো এটা হচ্ছে বিক্রেতার জন্য। আর প্রাপ্ত বাট্টা হচ্ছে ক্রেতার জন্য, কারণ ক্রেতা যখন পণ্যটা ক্রয় করে, ধারে পণ্যটা ক্রয় করে, তখন পাওনাদার তাকে বলে যে সে যদি তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দেয়, তখন তাকে হচ্ছে বাট্টা প্রদান করা হবে। সো এই বাট্টাটা হচ্ছে ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। এখন প্রাপ্ত বাট্টা হচ্ছে আয়, আর প্রদত্ত বাট্টা যেহেতু বিক্রেতা প্রদান করে, এজন্য প্রদত্ত বাট্টা হচ্ছে বিক্রেতার জন্য একটা ব্যয়। এবার হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টাকে ট্রেড ডিসকাউন্টও বলা হয়। বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। আমরা এটা জানি যে বিক্রেতাই কি করে? পণ্যের বিক্রয় মূল্যটা নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে, তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। তার মানে হচ্ছে বিক্রেতা যখন তার বিক্রয় বৃদ্ধি করার জন্য যে ছাড়টা প্রদান করে, ঠিক আছে? আমরা দোকানে দেখি না যে 10% ছাড় অথবা 15% ছাড়, তার মানে পূর্ব নির্ধারিত যে মূল্যটার ছিল, সেই মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে? ধরো 10% ছাড় দেওয়া হচ্ছে। সো এই যে কম মূল্যে বিক্রি করলো, 10% কম মূল্যে পণ্যটা বিক্রি করলো, এটাই হচ্ছে কারবারি বাট্টা। ক্রেতা ও বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না। প্রকৃত যে মূল্যে ক্রয় বিক্রয় করা হয়েছে তাই হিসাবে লিপিবদ্ধ করা হয়। আমি এর আগেও বলেছি, ক্রেতা বা বিক্রেতা কেউই এই 10% বাট্টাটাকে লিপিবদ্ধ করে না। ডিরেক্টলি যত দামে পণ্যটা ক্রয় করা হয়েছিল বা পণ্যটা বিক্রয় করা হয়েছিল, সেই দামে মূলত লিপিবদ্ধ করে। এরপর হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টার আরেক নাম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ব্যবসায়ের ক্রয় বিক্রয় প্রায় বাকিতে সংঘটিত হয়। তার মানে হচ্ছে আমরা যে ব্যবসায় যে সকল লেনদেন করে থাকি, যে ক্রয় বিক্রয়গুলো করে থাকি, তার মধ্যে অনেক ধরনের লেনদেনই হচ্ছে বাকিতে সংঘটিত হয়। ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য, মানে হচ্ছে বিক্রেতা যে পণ্যটা হচ্ছে ধারে বিক্রয় করলো এবং ক্রেতা যে পণ্যটা ধারে কিনলো, তাদের মধ্যে একটা দেনা পাওনা সৃষ্টি হলো, এবং সেই দেনা পাওনাটা যাতে দ্রুত শেষ করা যায় বা দ্রুত নিষ্পত্তি করা যায়, সেজন্য বিক্রেতা কি করে? ক্রেতাকে একটা ছাড় প্রদান করে। যে ধরো আমাকে হচ্ছে বিক্রেতা বলল যে 10% তোমাকে বাট্টা দেওয়া হবে যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো। সো এই যে একটা ছাড় প্রদান করা হয় বিক্রেতার পক্ষ থেকে, এটাই হচ্ছে মূলত নগদ বাট্টা। তো ক্রেতার ক্ষেত্রে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা,
আর বিক্রেতা যেহেতু এই বাট্টাটা প্রদান করে, বিক্রেতার জন্য এটা খরচ, তাই এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এবং এই নগদ বাট্টাটা কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ই তাদের বইতে লিপিবদ্ধ করে। কেননা এই যে নগদ বাট্টা প্রদান করা হয় এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষে। শর্তটা হচ্ছে ধরো এরকম লেখা আছে 2-10 আর হচ্ছে নিট 30। হ্যাঁ, এর মানে হচ্ছে আমার নগদ বাট্টা যদি আমি 10 দিনের মধ্যে আমি যদি টাকাটা পরিশোধ করি তাহলে 2% নগদ বাট্টা পাবো, আর অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে সেই টাকাটা পরিশোধ করতে হবে। সো এরকম শর্ত সাপেক্ষে বাট্টাটা প্রদান করা হয়। সো আমার ক্রেতা যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে আমার বিক্রেতা 2% বাট্টাটা অবশ্যই পরিশোধ করবে না, তখন তাকে অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। সো এটা যেহেতু শর্ত সাপেক্ষে তাই আমরা এটাকে লিপিবদ্ধ করে রাখবো। সো নগদ বাট্টা লিপিবদ্ধ করা হয় কিন্তু কারবারি বাট্টা লিপিবদ্ধ করা হয় না। তো বন্ধুরা আমরা এখন একটা উদাহরণ দেখব। মেসার্স আলফা ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ: নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র 1 লাখ, বিনিয়োগ 50,000, পাওনাদার 10,000, মূলধন 1,80,000 টাকা। এখন প্রথমে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক দাখিলা মানে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। তো প্রারম্ভিক জাবেদা দাখিলা দিতে হলে আমি জানি যে সমাপনী জাবেদা দাখিলা দেওয়ার পর প্রতিষ্ঠানে যে সকল অ্যাসেট, লায়াবিলিটিস এবং ইকুইটি রয়েছে সে সকল হিসাবের জের নিয়ে আমরা যে জাবেদা দাখিলা প্রদান করি সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা। সো অ্যাসেটকে আমার কি করতে হবে? ডেবিট করতে হবে। লায়াবিলিটিস আর ইকুইটি এই দুইটাকে আমরা কি করব? ক্রেডিট করব। সো অ্যাসেট কোনগুলা? নগদান হিসাব হচ্ছে অ্যাসেট, আসবাবপত্র অ্যাসেট, বিনিয়োগ অ্যাসেট, পাওনাদার এটা হচ্ছে লায়াবিলিটিস, মূলধন হিসাব এটা হচ্ছে ইকুইটি। সো এটার জাবেদা দাখিলা কিভাবে প্রদান করব? দেখো, প্রথমে আমরা টাইটেল দিব যে আমরা মেসার্স আলফা ট্রেডার্স এর, মানে কোন প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের নাম আমরা প্রথমে লিখব। এরপর লিখব প্রকৃত জাবেদা প্রারম্ভিক দাখিলা, মানে আমরা কোন জাবেদাটা প্রস্তুত করছি, আমরা কি সমাপনী দাখিলা দিচ্ছি নাকি আমরা প্রারম্ভিক দাখিলা প্রদান করছি সেটা লিখতে হবে। এরপর আমরা একটা জাবেদার ছক তৈরি করব, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে 3টা হিসাবের জেরকে ডেবিট করেছি। কি কি? নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, বিনিয়োগ হিসাব। আর এই 3টা হিসাবই হচ্ছে আমার প্রতিষ্ঠানের অ্যাসেট। সো অ্যাসেটকে আমরা সবসময় ডেবিট করব। এরপর দেখো, পাওনাদার হিসাবকে আমরা ক্রেডিট করেছি, মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করেছি, কেননা পাওনাদার হিসাব হচ্ছে লায়াবিলিটিস আর লায়াবিলিটিস এর জের হবে ক্রেডিট। মূলধন হিসাব হচ্ছে আমার ইকুইটি, মালিকানা সত্ত্ব, আর ইকুইটির জের হবে কি? ক্রেডিট। সো নরমালি আমরা অ্যাসেটকে ডেবিট করলাম আর লায়াবিলিটিস আর ইকুইটি এগুলাকে ক্রেডিট করে যে জাবেদা দাখিলা প্রদান করব সেটাই হচ্ছে প্রারম্ভিক দাখিলা। সো ডেবিট করলাম 40,000, তারপর হচ্ছে 1 লাখ, এরপর হচ্ছে 50,000 টাকা, আর ক্রেডিট করলাম হচ্ছে 10,000 আর 1,80,000। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ডেবিট আর ক্রেডিট দুইটা টাকার পরিমাণ সমান হয়েছে। এখানে 1,90,000 টাকা হয়েছে এবং এখানেও যোগ করলে তোমরা দেখবে 1,90,000 টাকাই হয়েছে। এখানে আরো কতগুলো উদাহরণ দেওয়া আছে। কি কি? মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, 10,000 টাকা বকেয়া আছে। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000, আসবাবপত্রের উপর 10,000 টাকার অবচয় ধার্য করা হয়েছে। তো এখান থেকে আমরা কি কি প্রস্তুত করব? 1 নম্বর হচ্ছে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দিতে হবে আর প্রকৃত জাবেদার সমাপনী দাখিলা প্রদান করতে হবে। সো প্রথমে আমরা দেখি যে সমন্বয় জাবেদাটা কিভাবে প্রদান করতে হবে। সো আবার আমি লেনদেনগুলো পড়ছি। মোট প্রদত্ত বেতন ছিল 1,20,000, যার মধ্যে 20,000 অগ্রিম প্রদান করা হয়েছে। সো ধরো প্রদত্ত বেতন হচ্ছে কত টাকা? 1,20,000, এটা 2017 সালে দেওয়া হয়েছে। আর এই যে 2017 সালে দেওয়া হয়েছিল এর মধ্যে 20,000 টাকা অগ্রিম, মানে ধরো 2018 সালের জন্য অগ্রিম প্রদান করা হয়েছে। সো বন্ধুরা, বেতন 2017 সালের জন্য কত? অ্যাকচুয়ালি 1 লাখ টাকা, তাই না? 20,000 টাকা তো অগ্রিম, 20,000 টাকা তো 2017 সালের জন্য না, 20,000 টাকা হচ্ছে অগ্রিম। সো 1 লাখ টাকা হচ্ছে 2017 সালের জন্য আর 20,000 হচ্ছে 2018 সালের জন্য অগ্রিম প্রদান করা হয়েছে। সো এর জাবেদা হবে অগ্রিম যে বেতন দেওয়া হয়েছে, অগ্রিম বেতনকে আমরা ডেবিট করব 20,000 টাকা দিয়ে,
আর বেতন কত টাকা কমে গেছে, এখানে দেখো 1,20,000 টাকা কিন্তু 2017 সালের জন্য ছিল, কিন্তু আমাকে কত টাকা হ্রাস করতে হবে, 20,000 টাকা আমাকে হ্রাস করতে হবে, কারণ টোটাল 1,20,000 কিন্তু আমার 2017 সালের জন্য না, 1,00,000 টাকা হচ্ছে 2017 সালের জন্য। সো 20,000 টাকা কমিয়ে দেওয়ার জন্য আমরা বেতন নামক যে ব্যয়টা রয়েছে সেটাকে কি করব, ক্রেডিট করে দিব। সো বেতন হচ্ছে আমার ক্রেডিট হবে, আর অগ্রিম যে বেতন আছে সেটা হচ্ছে ডেবিট হবে। কত টাকা, 20,000 টাকা। ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। ভাড়া প্রদান করা হয়েছিল কত, 50,000, এর মধ্যে 10,000 টাকা বকেয়া। সো এর জাবেদা দাখিলা কি হবে, আমার যে বকেয়া রয়েছে, বকেয়া ভাড়া, সো বকেয়া ভাড়া হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য দায়, সেখানে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে আমরা কি করব, ক্রেডিট করব কত টাকা, 10,000 টাকা। সো আমরা লিখবো বকেয়া ভাড়া হিসাব হচ্ছে ক্রেডিট 10,000, আর এখানে ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, 10,000 টাকা বকেয়া আছে, তার মানে এই 10,000 টাকা হচ্ছে আরো যোগ করতে হবে। সো ভাড়া খরচকে বৃদ্ধি করতে হলে আমরা কি করব, ভাড়া খরচ হিসাব ডেবিট করব 10,000 টাকা দিয়ে। সো এই লেনদেনগুলোর জাবেদা কিন্তু আমি পরবর্তীতে একটা জাবেদা ছকের মাধ্যমে দেখাবো, আরো বিস্তারিত জানবো। এখন দেখো 3 নাম্বার, বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। সো বিনিয়োগের প্রাপ্য সুদ এটা হচ্ছে কি, সম্পদ বা অ্যাসেট। সো অ্যাসেট এখানে বৃদ্ধি পাচ্ছে, সো অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা কি করব, ডেবিট করব। সো ডেবিট হবে কোন হিসাব, বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব হচ্ছে ডেবিট 5,000, আর ক্রেডিট করব কোনটা, বিনিয়োগের সুদ হিসাব, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য রেভিনিউ অথবা আয়। সো বিনিয়োগের সুদ যেহেতু একটা রেভিনিউ, আর রেভিনিউ বৃদ্ধি পেলে আমরা সেটাকে ক্রেডিট করব। সো বিনিয়োগের প্রাপ্য সুদ এটা হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর অন্যদিকে আমরা ক্রেডিট করব বিনিয়োগের সুদ হিসাব হচ্ছে ক্রেডিট 5,000 টাকা। আসবাবপত্রের উপর 10,000 টাকা অবচয় ধার্য করা হয়েছে। সো অবচয় ধার্য হলে অবচয় নামক যে খরচটা রয়েছে সেটাকে আমরা ডেবিট করব, আর অন্যদিকে আমরা আসবাবপত্র হিসাবকে কিন্তু ক্রেডিট করব না, আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করব। বন্ধুরা, পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে, এই পুঞ্জীভূত অবচয় কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য একটা বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ বলতে বোঝাচ্ছে যে পুঞ্জীভূত অবচয়ের কারণে আমার আসবাবপত্র হিসাব অটোমেটিক্যালি কমে যাবে, কারণ আমার যে সম্পদটা রয়েছে আসবাবপত্র, এখান থেকে আমরা পুঞ্জীভূত অবচয় পরে মাইনাস করব আর্থিক অবস্থার বিবরণীতে। তো আসবাবপত্রের উপর 10,000 টাকার অবচয় ধার্য করা হয়েছে, অবচয় হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাবকে আমরা ক্রেডিট করব 10,000 টাকা দিয়ে। তো সমন্বয় জাবেদা দেখো কিভাবে প্রদান করবে। 31 ডিসেম্বর 2017 অগ্রিম বেতন হিসাব ডেবিট 20,000, আর বেতন হিসাব ক্রেডিট 20,000 টাকা। ভাড়া হিসাব ডেবিট করব, কারণ আমার বকেয়া ভাড়া কত ছিল, এখানে 10,000 টাকা ছিল। সো ভাড়া হিসাব ডেবিট, আর বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, কারণ ভাড়া হচ্ছে আমার খরচ বা হচ্ছে এক্সপেন্স, সো এক্সপেন্সটা আমরা কি করব, ডেবিট করব, আর বকেয়া ভাড়া হচ্ছে লায়াবিলিটিস, সো লায়াবিলিটিস বৃদ্ধি পেলে আমরা সেটাকে ক্রেডিট করব। বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব, এটা আমরা আগেও জেনেছি যে এটা হচ্ছে সম্পদ বা অ্যাসেট, সো অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, আর বিনিয়োগের যেহেতু সুদ আছে, সো বিনিয়োগের সুদ হচ্ছে রেভিনিউ বা আয়, সেটাকে আমরা ক্রেডিট করব 5,000 টাকা দিয়ে। অবচয় হিসাব হচ্ছে ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব হচ্ছে ক্রেডিট, কেননা পুঞ্জীভূত অবচয় এটা হচ্ছে কি একটা বিপরীত সম্পদ হিসাব, ঠিক আছে। সো বিপরীত সম্পদ হিসাব আমার কিন্তু সম্পদকে হ্রাস করবে, সো পুঞ্জীভূত অবচয় হিসাবকে আমরা ক্রেডিট করব 10,000 টাকা দিয়ে। এখন বন্ধুরা আমার কি আছে, সমাপনী দাখিলা গ নাম্বারে বলেছে আমাকে সমাপনী দাখিলা প্রদান করতে। সো এই লেনদেনগুলো সমাপনী দাখিলা কি হবে, আমরা প্রথমে বের করব আয় সমূহ, ঠিক আছে, আমরা যতগুলো আয় রয়েছে সেই আয়গুলো বের করব। এই 4টা লেনদেনের মধ্যে শুধুমাত্র এই 3 নাম্বারটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, বিনিয়োগের সুদ। সো এই যে আয়টা রয়েছে আমরা আয় বিবরণীকে হচ্ছে ক্রেডিট করব, ঠিক আছে। সো আয় বিবরণী এই হিসাবকে আমরা হচ্ছে ক্রেডিট করব, আর ডেবিট করব হচ্ছে আয়কে, কেননা আয় হিসাবে নরমাল যে হচ্ছে ক্রেডিট। সো আমি যদি এই আয়কে বন্ধ করতে চাই সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে, সো আমার আয়কে কি করতে হবে, ডেবিট করতে হবে, আর অন্যদিকে আয় বিবরণী হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। এরপর দেখো এখানে 3টা ব্যয়ের লেনদেন আছে, একটা হচ্ছে বেতন, আবার হচ্ছে ভাড়া, এরপর হচ্ছে অবচয়। সো এই যে 3টা ব্যয় রয়েছে, এই ব্যয় সমূহকে আমরা ক্রেডিট করব, ওকে। সো ব্যয় হিসাবগুলোকে আমরা ক্রেডিট করব, আর আয় বিবরণী, ঠিক আছে,
আয় বিবরণীকে আমরা অবশ্যই ডেবিট করব। তো বন্ধুরা, সমাপনী জাবেদা দাখিলা দেওয়া কিন্তু খুবই সহজ। আমরা শুধুমাত্র আয় বিবরণ হিসাবকে ডেবিট করব, আর ব্যয়গুলো যতগুলো ব্যয় আছে সবগুলো হিসাবকে আমরা ক্রেডিট করব। আর যদি আয় হিসাব সমূহকে বন্ধ করতে হয় তখন আমরা আয় বিবরণীকে ক্রেডিট করব, আর যতগুলো লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানে আয় সংগঠিত হয়েছে সবগুলো লেনদেনের হিসাবগুলোকে আমরা ডেবিট করব। তো এভাবেই আমরা সমন্বয় জাবেদা, সমাপনী দাখিলা এবং প্রারম্ভিক জাবেদা প্রদান করব। সো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়গুলো। আজকে আমরা জেনেছি প্রকৃত জাবেদা এবং প্রকৃত জাবেদা প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত। এরপর বাট্টার প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানতে পেরেছি। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।